নমস্কার। কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনে যে সমস্ত মহান ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ অবদান আছে, তার মধ্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন অন্যতম একজন ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে মাইকেল মধুসূদন দত্ত যখনই কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন, তখন কিন্তু তিনি যে সমস্ত মানুষের সাহায্য পেয়েছিলেন তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন একজন অন্যতম মহান মানুষ। তো মধুসূদন দত্তের জীবনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে মহান যে অবদান, গুরুত্বপূর্ণ যে অবদান, কবি সেই বিষয়টা ভুলে যাননি। পরবর্তীকালে বিদ্যাসাগরের অবদান মাইকেল মধুসূদন দত্তের জীবনে যেভাবে প্রভাব ফেলেছিল, সেই গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ রেখে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি 14 লাইনের কবিতা লেখেন। যে কবিতাটি তার চতুর্দশপদী কবিতা বলে একটি বই বেরিয়েছিল। এটি মূলত সনেট ধর্মী একটি কবিতা, এবং চতুর্দশপদী কবিতাগুলির যতগুলো কবিতা আছে, 14 মাত্রার যে সনেট ধর্মী যে কবিতাগুলো, প্রত্যেকটি সনেট ধর্মী এক একটি কবিতা। তো এই চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের 86 নম্বর যে কবিতাটি আছে বা 86 নম্বর যে সনেটটি আছে, সেটি হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা। কবিতাটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের ক্লাস 11-এর নতুন প্রবর্তিত যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে আলোচ্য কবিতাটি স্থান পেয়েছে। এই কবিতাটির মধ্যে কবি দেখিয়েছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহানুভবতা, তাকে তিনি পর্বতের সঙ্গে তুলনা করছেন। আরও বিভিন্ন উদাহরণ তিনি এই প্রসঙ্গে নিয়ে এসেছেন, এবং খুব সংক্ষিপ্ত আকারে মাইকেল মধুসূদন দত্তের জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান, সে অবদানের জায়গাটাকে তিনি স্মরণ করেছেন। সেমিস্টার 1-এর পরীক্ষায় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলি আসার সম্ভাবনা আছে, সেই আলোচনা নিয়েই আমার এই ভিডিওর উপরে বা এই ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটিতে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। এই প্রসঙ্গে বলে রাখি, এই চ্যানেলটির মাধ্যমে আমি নবম, দশম, একাদশ, দ্বাদশ, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি সমস্ত বোর্ডেরই বাংলা এবং বিভিন্ন যে সরকারি স্কুলের যে অ্যাডমিশন টেস্ট হয়, তার যে ব্যাকরণ ভিত্তিক আলোচনা করে থাকি, এবং 11-12-এর স্পেসিফিক এডুকেশন বিষয়টিকে নিয়ে আমি এখানে আলোচনা করি, প্রশ্নোত্তর এবং একই সঙ্গে তার আলোচনামূলক যে জায়গাটা থাকে সেই জায়গাটি। তো বাংলা এবং এডুকেশন, এই দুটি বিষয়েই তোমরা এই চ্যানেলটির থেকে সাহায্য পেয়ে থাকবে। চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে এই চ্যানেলে যে কোনো ভিডিও এলে তার প্রথম নোটিফিকেশানটি তোমার কাছেই যায়। কথাবার্তা দীর্ঘায়িত না করে আমরা প্রবেশ করছি আমাদের মূল আলোচনায়। তো আজকের আলোচনায় প্রথম যে প্রশ্নটি রাখা হচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ কবিতাটির উৎস কি? উৎস হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এটি যে তার যে সনেট ধর্মী যে বই, সেই বইটি থেকে নেওয়া হয়েছে। এই সূত্র ধরে আমাদের পরের প্রশ্ন, যে চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি? তো উত্তর হচ্ছে 86 সংখ্যক, 86। এই 86 সংখ্যক কবিতাটি হচ্ছে আমাদের আলোচ্য পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। এই কবিতার মানে চতুর্দশপদী কবিতাবলীর প্রসঙ্গে বলে রাখি যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিখ্যাত কবি, বিখ্যাত দার্শনিক, মহান ব্যক্তিত্বদেরকে নিয়ে তিনি এখানে কবিতা লিখেছেন, যার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও তিনি কবিতা লিখেছেন, এবং একই সঙ্গে তার জন্মভূমিকে নিয়ে, বাংলা ভাষার অবদানকে নিয়ে, কবির জীবনে বাংলা ভাষার কি প্রভাব, সেই অর্থাৎ সমস্ত কিছু বিষয় নিয়ে তিনি কিন্তু এই চতুর্দশপদী কবিতাবলী যে বইটি আছে, সেই বইটি তিনি লিখেছেন। তো পরের প্রশ্ন হচ্ছে যে এই কবিতাটি কি জাতীয় কবিতা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি ধরনের কবিতা? এটা একটি সনেট ধর্মী কবিতা। সনেট প্রসঙ্গে বলে রাখি, সনেট হচ্ছে একটি 14 মাত্রার, মানে 14 মাত্রার কবিতা, 14টি লাইনের কবিতা, যার প্রথম মানে যে লাইন ভাগ করা থাকে, প্রথম অংশে 8টি, পরের অংশে 6টি। এই 8 আর 6 মিলিয়ে মোট 14 যে লাইনের কবিতা। সনেট হচ্ছে সেই 14 লাইনের কবিতা। দুটি পর্ব থাকে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, মাঝে একটা গ্যাপ থাকে, যেটা তোমরা কবিতাটা দেখলেই বুঝতে পারবে। আমাদের পরের প্রশ্ন, বিদ্যার সাগর বলতে আলোচ্য কবিতায় কবি কাকে বুঝিয়েছেন?
অবশ্যই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ তার উপাধি হচ্ছে বিদ্যার সাগর। সাগরের মধ্যে যেমন জলের শেষ থাকে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে সেরকম বিদ্যা পাণ্ডিত্যের শেষ ছিল না। সেই কারণের জন্য তার বিদ্যাকে, তার পাণ্ডিত্যকে সাগরের সঙ্গে তুলনা করা হতো। সেই জন্য এখানে বিদ্যাসাগর বলতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ সাগর। করুণার সিন্ধু বলে, মানে করুণার সিন্ধু বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? করুণার সিন্ধু বলতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। তো করুণার সিন্ধু বলতে কি বোঝায়? করুণার সিন্ধু বলতে বোঝায় যার অপার করুণা, অপার দয়া, অপার মায়া, মানুষের প্রতি যার স্নেহ মায়া মমতার কোনো অভাব নেই। সমুদ্রের জলের যেমন অভাব থাকে না, ঠিক সেরকম যার মধ্যে স্নেহ মায়া মমতা ভালোবাসার অভাব থাকে না, তাকেই মানে করুণার সিন্ধু বা করুণার সাগর বলা হয়। তো আলোচ্য কবিতায় করুণার সাগর বা করুণার সিন্ধু বলতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে। সেই জানে মনে, এখানে সেই বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দরিদ্ররূপী কবি নিজেকে। সেই জানে মনে অর্থে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মধ্যে যে কতটা দয়া ছিল, কতটা মায়া ছিল, তার মধ্যে যে কি পরিমাণ পাণ্ডিত্য ছিল, এটা দরিদ্ররূপী কবি মাইকেল মধুসূদন দত্ত দেখেছেন, জেনেছেন, অনুভব করেছেন। সেই কারণের জন্য তিনি বলছেন সেই জানে মনে, অর্থাৎ যে এই মানুষটির, মহান মানুষটির সান্নিধ্য পেয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্বে, তিনি জানেন যে এই মানুষটি আসলে কেমন। দিনের বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? দিন মানে হচ্ছে গরিব, দয় দীর্ঘই দন্তন্য, আর দয় হ্রস্বই দন্তন্য, দিন মানে হচ্ছে দিনের বেলা। তো দিনের বন্ধু বলতে এখানে মূলত গরিবের বন্ধুকে বোঝানো হয়েছে। আর আলোচ্য কবিতায় দিনের বন্ধু বলতে বোঝানো হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, কারণ তিনি নিজে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও বিভিন্ন সময়ে তিনি গরিব মানুষের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়িয়েছেন। নিজের দারিদ্রতা, নিজের অভাবকে তিনি কোনোভাবেই সেই জায়গাতে আসতে দেননি। তো নিজে গরিব পরিবারে জন্মগ্রহণ করেও তিনি গরিবের দুঃখ যন্ত্রণাটা বুঝেছিলেন। এই কারণের জন্যই তাকে দিনের বন্ধু বা গরিবের বন্ধু বলা হয়। হেম শব্দটির অর্থ কি? হেম শব্দটির অর্থ হচ্ছে সোনা। অদ্রি শব্দটির অর্থ কি? অদ্রি শব্দের অর্থ হচ্ছে পর্বত। হেমাদ্রি বলতে আলোচ্য কবিতায় কাকে বোঝানো হয়েছে? হেমাদ্রি বলতে বোঝানো হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। হেমকান্তি মানে শব্দটির অর্থ কি? হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণময় দীপ্তি, অর্থাৎ সোনার যেরকম চকচকে একটা রূপ, সোনার যে একটা দীপ্তি, সেটাই হচ্ছে হেমকান্তি। হেমাদ্রি শব্দের আক্ষরিক অর্থ কি? হেমাদ্রি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে স্বর্ণাভ পর্বত। পর্বতের ওপরে যখন বরফ জমে থাকে, তার উপরে যখন প্রথম সূর্যের আলো এসে পড়ে, তখন সেই জায়গার থেকে একটা উজ্জ্বল সোনার মতো রং ঠিকরে বের হয়। সেই কারণের জন্য এই তার যে আভা, তার যে আলো, তার যে দীপ্তি, সেটা উজ্জ্বল সোনার মতো। তো সেই কারণের জন্য এখানে হেমাদ্রি বলতে তার যে স্বর্ণাভ পর্বত, হিম অদ্রি, মানে হেমের মতো অদ্রি যে পর্বত যেটি, সেটিকে বোঝানো হচ্ছে। হেমাদ্রির হেমকান্তি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? হেমাদ্রির হেমকান্তি বলতে কবি বোঝাতে চেয়েছেন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে তীব্র, তার যে জ্ঞান বেত্তা, তার যে হৃদয় বেত্তা, তার শরীরের মধ্যে যে পরিমাণ করুণার, বিদ্যার যে প্রকাশ, যে প্রভাব ছিল, তো সেই তীব্র তার যে জ্ঞান বেত্তা, হৃদয় বোধ, গরিব মানুষের প্রতি তার যে দয়া মায়া মমতা, এই সমস্ত কিছুকে তিনি হেমাদ্রির হেমকান্তি এই রূপকের মাধ্যমে ব্যক্ত করেছেন। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, এখানে মহাপর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? মহাপর্বত বলতে অবশ্যই বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। তাকে হিমালয়ের মতো একটা সুউচ্চ ভারতবর্ষের যে অন্যতম গুরুত্বপূর্ণ যে পর্বত, তার সঙ্গে তুলনা করা হয়েছে। তো মহাপর্বত বলতে এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। ভাগ্য বলে মহাপর্বতকে লাভ করেছেন কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত এখানে নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করছেন যে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহান মানুষের, প্রণম্য ব্যক্তিত্বের, মহাপুরুষের সান্নিধ্য পেয়েছেন, সাহচর্য পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। সেই জন্য তিনি এখানে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। সুবর্ণচরণ কথাটি কবিতার মধ্যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে উদার আশ্রয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে যে উদারতা ছিল, সেই উদারতার বলে তিনি ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত মানুষকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাদেরকে তিনি আশ্রয় দিতেন। তো সেই অর্থেই কথাটি এখানে সুবর্ণচরণ রূপকের মাধ্যমে বলা হয়েছে। যিনি মহাপর্বতকে পেয়ে তার চরণে আশ্রয় পান, সেই ব্যক্তি কেমন ব্যক্তি? অবশ্যই ভাগ্যবান, কারণ সবার ভাগ্যে এই সমস্ত প্রণম্য মানুষের সান্নিধ্য জোটে না, এই সমস্ত মহাপুরুষ বা মহান ব্যক্তিত্বদের সাহচর্য পাওয়া যায় না। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় রূপকার্থে কবি গিরিশের সঙ্গে কার তুলনা করেছেন? গিরিশ হচ্ছে হিমালয় পর্বতের অপর নাম। তো এখানে অবশ্যই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই মানে তিনি বলতে চেয়েছেন, তার সঙ্গে তুলনা করেছেন। গিরিশের গুণ সম্পর্কে কে ওয়াকিবহাল, অর্থাৎ গিরিশ বা পর্বতের গুণ সম্পর্কে কে জানে? অবশ্যই তার যারা চরণ প্রার্থী, তার যারা আশ্রয় প্রার্থী, পর্বত আরোহী যারা, পর্বতের যে কোনো জায়গাতে যারা আশ্রয় নিয়েছেন, তারা একমাত্র জানেন যে
সেই গিরিশের গুণ কী বা পর্বতের মধ্যে কোন ধরনের কি বৈশিষ্ট্য আছে, হিমালয়ের কী কী বৈশিষ্ট্য আছে না আছে। তো উত্তর হচ্ছে যে তার চরণে যারা আশ্রয় প্রার্থী তারা একমাত্র এটি জানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কোন সুখ সদনের কথা বলা হয়েছে? তো এটি হচ্ছে হিমালয়ের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়া, এটি হচ্ছে সুখ সদন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশ্রয়ে যে সমস্ত মানুষ আশ্রিত ছিলেন, তার কাছে যারা আশ্রয় নিয়েছিলেন, তাদের কথা প্রসঙ্গে কবি এই বিশেষণটি প্রয়োগ করেছেন। তো আলোচ্য কবিতা সুখ সদন বলতেও সেই হিমালয়ের সুবর্ণ চরণে আশ্রয় বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যক্ষ আশ্রয়ে আশ্রিত যে সমস্ত ব্যক্তিরা, তাদের কথা এখানে বলা হচ্ছে। তার শেষ সুখ সদনে এই রূপকের অন্তরালে কবি কি বলতে চেয়েছেন? তো এই রূপকের অন্তরালে কবি বলতে চেয়েছেন যে বিদ্যাসাগরের আশ্রয়ে যে সমস্ত দুঃখী মানুষ যারা কিনা আশ্রয় নিয়েছিলেন, তাদের দুঃখ থেকে মুক্তি পাওয়া, এই বিষয়টিকে কবি এখানে আলোচ্য লাইনটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। কিঙ্করী শব্দের অর্থ কি? কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। বাড়ি দান করে কে? বাড়ি দান করে হচ্ছে আমাদের যে নদী, পরিচ্ছন্ন নদীর জল আমরা তৃষ্ণার্ত পিপাসার্ত হলে গ্রহণ করি। তো এখানে সেই পরিচ্ছন্ন নদীর জলের কথাই বলা হয়েছে। কিঙ্করীর সাথে কবি কাকে তুলনা করেছেন, অর্থাৎ দাসীর সঙ্গে কবি কাকে তুলনা করেছেন? উত্তর হচ্ছে স্বচ্ছ নদীর। তার কারণ আমাদের বাড়িতে বা আমাদের প্রত্যেকের বাড়িতে বা যে কোনো মানুষের বাড়িতে যারা দাস দাসী থাকেন, তারা কাজকর্ম করেন, বাড়ির ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আমাদের প্রতিদিনের জীবনযাপন যাতে সুন্দর সুস্থভাবে যায় তার জন্য তাদের একটা প্রত্যক্ষ ভূমিকা থাকে। ঠিক একই রকমভাবে নদীও কিন্তু জল দান করে আমাদের সাহায্য করেন, আমাদের সেবা করেন। দাসী যেমন মানুষের সেবা করে, নদীও সেরকম তার জল দান, তার বাড়ি দানের মাধ্যমে মানুষের সেবা করে। তো এই মিলের জায়গা বা এই সামঞ্জস্যের জায়গার কারণে এখানে কিন্তু দাসী এবং নদী এই দুটিকে কবি এক করে দিয়েছেন বা তাদের মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পেয়েছেন। পরম আদরে অমৃত ফল যোগায় কারা? দীর্ঘ শিরঃ তরুদল, অর্থাৎ গাছের দল আমাদের ফুল দেয়, ফল দেয়, সেই কথাই এখানে বলতে চাওয়া হয়েছে। পরিমল শব্দের অর্থ কি? পরিমল শব্দের অর্থ আর্দ্র বাতাস, ঠান্ডা সুমিষ্ট যে বাতাস সেইটি। তরুদল কি রূপ ধরে অমৃত ফল দান করে? দাস রূপ ধরে, অর্থাৎ গাছও একই রকম ভাবে আমাদের সেবা করে, আমাদেরকে ছায়া দেয়, আমাদেরকে ফুল দেয়, আমাদেরকে ফল দেয়। তো এইভাবে দাসীর মতো নদী যেমন আমাদের সাহায্য করে, গাছও সেরকম আমাদের সাহায্য করে। কারা পরিমল দ্বারা দশ দিশ ভরে তোলে, চারিদিক ভরে তোলে, অর্থাৎ ফল ফুল তাদের সুগন্ধ সুবাতাসের মাধ্যমে চারিদিকে একটা আনন্দের একটা মানে সুরভিত পরিবেশ তৈরি করে। শীতল শাসি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে শীতল বাতাস, ঠান্ডা বাতাস। শীতল শাসি ছায়া দান করে কে? বনেশ্বরী। বনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ যে গাছ সে। বনেশ্বরী রাত্রিতে কি দান করে? সুশান্ত নিদ্রা, অর্থাৎ নিশ্চিন্তে একটা ঘুম রাত্রেবেলায়। গাছের এই যে তার যে সুশীতল বাতাস, সেই সুশীতল বাতাস গায়ে লাগলে আমরা নিশ্চিন্ত একটা ঘুম যে আমাদের আসে, সেই বিষয়টাকে এখানে বলা হয়েছে। ক্লান্তি কিসে দূর হয়? সুশান্ত নিদ্রা। সারাদিনের শেষে আমাদের যে শরীর যে ক্লান্তি হয় সারাদিন কাজের শেষে, রাত্রেবেলা একটা সুন্দর ঘুম, একটা উপভোগ্য ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের সেই ক্লান্তির জায়গাটা দূর হয়ে যায়। বনেশ্বরী বলতে কবিতায় কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হচ্ছে বনদেবীকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির থেকে আমাদের যে প্রশ্নোত্তরগুলো ছিল সেইগুলো। এর পরবর্তী অংশের ভিডিওতে এখান থেকে শূন্যস্থান ভিত্তিক যে সমস্ত বা শূন্যস্থান পূরণ ভিত্তিক যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আসবে, সেই ভিডিওটিও আমি চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। তো ভিডিওগুলো প্রত্যেকে দেখো, শেষ অবধি দেখো, প্রশ্নোত্তরগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করো, প্র্যাকটিস করো। আশা রাখছি যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি সেমিস্টার ওয়ানে তোমাদের এইখান থেকে মোটামুটিভাবে তোমরা পাবে, মানে লিখতে পারবে। এই প্রশ্নোত্তরগুলো যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারো, সেমিস্টার ওয়ানে যেমন প্রশ্ন আসুক না কেন ঠিকঠাকভাবে তা লিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সেমিস্টার ওয়ানে প্রত্যেকের ভালো পরীক্ষা হোক এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বিষয়ের উপরে এবং অন্যান্য আরও যে সমস্ত বিষয় আছে সেই বিষয় কেন্দ্রিক ভিডিওর মাধ্যমে।